হুমায়ুন কবির একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ও নাকি জোট করার জন্য বা কোনো টাকা দিয়ে মনে হয় কারোর সাথে রফা করতে চেয়েছিল। কি বলবেন? এটা তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে হুমায়ুন কবির যেভাবে তার কথাবার্তা আচরণ বিধিভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল। অনেক আগেই আন্দাজ করেছিলাম বা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে এটার কোনো গভীর ষড়যন্ত্র আছে। বাবরি মসজিদ নিয়ে যখন কিছু হলো তখন যেরকম কথাবার্তা বলছিল বিজেপি নেতারা, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য দিচ্ছিল, তারপরে দেখি হঠাৎ চুপচাপ। তারপরে খবরও পেয়েছিলাম যে বিজেপির নেতাদের সঙ্গে হুমায়ুন কবিরের মিটিং। তো আজকে এটা বাংলার মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, একটা সত্য তথ্য একটা ফাঁস হয়ে গেল। এটা খুব ভালো যে মানুষ ভেতরে যে কতটা নিকৃষ্ট আর ওপর থেকে যে নিজের ভাবমূর্তিটা দেখায়, এটা একটা দুটো ডিফারেন্স হয়ে গেল। সুতরাং যেটা সিক্রেটভাবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা আমি বলবো এটা একদম রিয়েল ভিডিও। আর এই ভিডিওটা ভাইরাল করেছে যত সম্ভবত আইপ্যাকের ছেলেরা। আর ওরা ও এরকম বলতে চাইছে যে এটা এআই দিয়ে এডিট করা। না, মোটেই না। এটা আইপ্যাকের ছেলেরা করেছে। আইপ্যাকের ছেলেরা এই ধরনেরই কাজ করে। তবে আমি আইপ্যাকের ছেলেদেরকে অনুরোধ করব, শুধু হুমায়ুন কবিরের পেছনে না পড়ে থেকে আমাদের তৃণমূল, আমাদের না, তৃণমূল কংগ্রেসের দলেরও অনেক আছে। তারা বিজেপির নেতাদের সঙ্গে গোপন ভিডিও, গোপন বৈঠক করছে। সেই সব ভিডিওগুলো ভাইরাল করছে। হ্যাঁ, এরকম আছে। সবারই ভিডিওটা ভাইরাল করা হোক। হুমায়ুন কবিরকে আমি সমর্থন করছি না, কারণ আমি প্রথম থেকেই ওর ওপর আমার সন্দেহ আছে যে উনি বিজেপির সঙ্গে কোনো কিছু একটা সমঝোতা করেছে, বাংলার মুসলিম সম্প্রদায়কে নিয়ে একটা কোনো খেল খেলছে। সেটা আজকে ফাঁস হয়ে গেল। পাশাপাশি দেখা যাচ্ছে মুফাক্করুল ইসলাম আইনজীবী, ও কিন্তু এসআইআর নিয়ে বা ওয়াকআফ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছি। সে কিন্তু মুসলিম বলে কি তাকে গ্রেপ্তার করা হলো? কি মনে হয়? ষড়যন্ত্র, প্রতিবাদী কণ্ঠ আমরা দেখে এসেছি 2014 সালের পর থেকে। একটা দেশদ্রোহী স্বাধীনতা সংগ্রামীদের হত্যাকারী সংগঠন আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে সেই সরকারের বিরোধী যত প্রতিবাদী কণ্ঠ আছে, সেই সমস্ত প্রতিবাদী কণ্ঠগুলোকে এইভাবেই হত্যা করেছে। কখনো এনকাউন্টার করেছে, কখনো তাদের বাড়িতে বুলডোজার চালিয়েছে, কখন তাদেরকে জেলে পুরে দেশদ্রোহী মামলা দিয়ে, নতুন আইন প্রয়োগ করে জোরপূর্বক দেশদ্রোহী মামলা দিয়ে সেই কণ্ঠগুলোকে রোধ করেছে। শুভেন্দু অধিকারী তো ডাইরেক্ট মুসলমানদের নাম ধরে গালিগালাজ করছে। তার বেলায় কিছু হলো না? এই মুসলিম বলে মানে ন্যায্য কথা বলতে বলে অ্যাটাক করে দিল। টার্গেট চল বিজেপি আরএসএস এর টার্গেট হচ্ছে মুসলিম কোনো মুখ না ওঠে, আর কোনো প্রতিবাদী কণ্ঠ না উঠে দাঁড়াতে পারে। বিজেপির বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে। যে প্রতিবাদী মুখ হবে তাকে এনকাউন্টার করে দাও, নাহলে তাকে জেলে পুরে দাও, নাহলে তার বাড়ি বুলডোজার দিয়ে, মিথ্যা কেস দিয়ে ভেঙে দাও। মোফাক্কিরুল ইসলাম কি করেছিল? মোফাক্কিরুল ইসলাম ছিল, তারপর আরেকজন মুসলিম আইপিএস অফিসার ছিল, ওনার নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো তারা কি করেছিল? তারা তো বিভিন্ন জায়গায় আন্দোলনগুলো তোলার চেষ্টা করছিল। হ্যাঁ, আবেগে হয়ে এই ডিজি, এই আইসি, এইরকম কথা বলেছিল, এটা আবেগপ্রবণ। এইটা যদি উস্কানিমূলক হয় তাহলে কৌস্তব বাগচির মতো অ্যাডভোকেট, নাজিয়া এলাহির মতো অ্যাডভোকেট, তরুণ জ্যোতির মতো অ্যাডভোকেট, এরা হচ্ছে মিডিয়ায় হাইলাইটেড অ্যাডভোকেট। এরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মুসলিম বিদ্বেষী, জাতি বিদ্বেষী, উস্কানিমূলক মন্তব্য তো বারবার দিয়ে আসছে। গত পরশু দিনে আমি একটা ভিডিও ভাইরাল করেছি নাজিয়া এলাহি খানের, প্রকাশ্যে মুসলিমদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছে। তাকে তো মমতা ব্যানার্জি সিআইডি গ্রেফতার করলো না, তার বিরুদ্ধে তো নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নিল না, তার বিরুদ্ধে সিবিআই হলো না, এনআইএ হলো না। এছাড়াও প্রত্যেকটা জেলার কোর্টে এবং রাজ্যের হাইকোর্টে এবং দেশের হাইকোর্টের বহু বিচারপতি আছে যাদের ফেসবুক এখন আমার প্রায় সময় আমার সামনে আসে। তাদের নাম হচ্ছে অ্যাডভোকেট অমুক ব্যানার্জি, অ্যাডভোকেট অমুক ঘোষ, অ্যাডভোকেট অমুক চ্যাটার্জি। তারা সোশ্যাল মিডিয়ায় মুসলিম জাতিকে উদ্দেশ্য করে নাম ধরে ধরে তারা সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক, উস্কানিমূলক কথাবার্তা লিখে পোস্ট করে। তাদের বিরুদ্ধে সিআইডি, ক্রাইম ব্রাঞ্চ যারা আছে তারা এগুলো দেখতে পায় না। আমি দেখলাম যে বার অ্যাসোসিয়েশন থেকে মুফাক্কিরুল ইসলামকে সাসপেন্ড করা হলো। তাহলে এদেরকে সাসপেন্ড করা হবে না? এরা তো হলো অ্যাডভোকেট বা রাজনীতিবিদ যারা আছে বিজেপি আরএসএসের, তারা যেমন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সজল ঘোষ,
লকেট, রূপা, অগ্নিমিত্রা পাল, আরও অনেকে আছে, অসীম পাত্র, কারা এরা? বাংলাদেশ থেকে এসছে। তো এরা তো দিনরাত আমাদের ভারতবর্ষে এসে আমাদের ভারতীয়দের মধ্যে ভারতীয় হিন্দু মুসলমানদের যে ঐক্য, যে ভালোবাসা, যে ভ্রাতৃত্ব, আমাদের ভারতীয় কালচারকে তো এরা নষ্ট করছে। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় সিকিউরিটি নিয়ে, সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে তারা এইরকম বিদ্বেষমূলক মন্তব্য করছে। তাদের এগেনস্টে তো কোনো অ্যাকশন নিচ্ছে না রাজ্য প্রশাসন, সিআইডি কোনো অ্যাকশন নিচ্ছে না। এগুলো দুর্ভাগ্যজনক। এগুলো শুধুমাত্র মুসলিমদের টার্গেট করে, মুসলিমদের মুখ যেন বন্ধ করা হয়, এইটা টার্গেট করে মুসলিমদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। এনআরসি করতে না পেরে, এটা আমাদের আন্দোলনের ফল ছিল, এনআরসি করতে না পেরে ঘুরপথে এসআইআরের মাধ্যম দিয়ে এটা একটা এনআরসি প্রকৃত ভারতীয় হিন্দু মুসলমানদের নাম বাদ দিয়েছে। সেটারই প্রতিবাদের কণ্ঠ ছিল, অনেকেই প্রতিবাদী কণ্ঠ ছিল। তার মধ্যে অন্যতম আইনজীবীদের মধ্যে অন্যতম মুখ হলেন আমাদের পশ্চিমবাংলার মোফাক্কিরুল ইসলাম। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি বলেছিল যে এসআইআর আমি বেঁচে থাকতে হতে দেবো না, যখন এসআইআর হবে আমার লাশের ওপর দিয়ে হবে। এছাড়াও তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি বলেছিল প্রয়োজন হয় আমি 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে আন্দোলন করব। সেই নিয়ে আপনি কি বলবেন? যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করছিলাম তখন বলেছিল যে ওয়াকাফ সম্পত্তি আমরা কেড়ে নেব না, কিন্তু ওনার ওপর, আমি তখন সেই দলে ছিলাম, ওনার ওপর আমার তখন ভরসা ছিল না। যেহেতু আমি দলে ছিলাম তাই বিরোধী বলতে পারি না, এখন দল ছেড়ে বেরিয়ে এসেছি তাই আমি প্রকাশ্যে বলছি। এইভাবে ললিপপ উনি না 2016 সাল থেকে মুসলিম সম্প্রদায়কে তথা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এরকম ললিপপ উনি ধরিয়ে আসছিলেন। ওয়াকাফ নিয়ে কি হলো? বললো ওয়াকাফ আইন এখানে লাগু হবে না। আর ওয়াকাফ আইনের যে মানে জমি যে রেজিস্ট্রেশনের যে টাইম, সেই টাইমের 5 দিন আগে উনি হঠাৎ করে ঘোষণা করে দিয়েছিল যে আপলোড করতে হবে। তাহলে এটা মুসলিমদের বড় ধোঁকা। তা আমরা মুসলিম সম্প্রদায়ের আন্দোলন করেছিলাম বলে আবার আমাদেরকে বলেছিল যে ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর শত্রু আর কেউ হবে না। ওয়াকাফ বিল পাস হয়ে গেল, ওয়াকাফ বিল পাস হয়ে গেল, সব কিছুই হয়ে গেল, ললিপপ দিল্লিতে গিয়ে করো, দিল্লিতে গিয়ে করতে হবে, সেসব জবাব হবে। আমি এমনি এমনি তো দল ছাড়িনি। অভিষেক ব্যানার্জি বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর হতে দেবো না, এনআরসি হতে দেবো না, আমার বুকের ওপর দিয়ে এসআইআর হবে। আটকাতে পারলেন? আটকাতে পারলেন? এগুলো ললিপপ ছাড়া কোনো কিছু নয়, ভেতরে ভেতরে সব সেটিং। আমি তো একটা নতুন নাম দিয়েছি। আমি আগে যখন তৃণমূল করতাম তখন আমি শুধু বিজেপি আরএসএস বলতাম। আমি এখন তৃণমূলকে বলছি টিএমসি আরএসএস। মানে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে বলে আরএসএসের প্রধান মোহন ভাগবতের কথায় কান ধরে উঠছে আর বসছে। নাহলে আজকে দেখেন না, পশ্চিমবাংলায় আমাদের জাতিবিদ্বেষী কোনো দাঙ্গা এরকম হতো, মব লিঞ্চিং হতো? আজকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু বাংলাদেশ থেকে আসা বিজেপির ভোট ব্যাংক, তারা আমাদের ভারতবর্ষে এসে আমাদের ভারতীয়দেরকে বলছে বাংলাদেশি। ভারতীয় হিন্দু যারা কঠোর, আমার হিন্দু ভাইয়েরা যারা আছেন, যারা কঠোর আরএসএস বিজেপি বিরোধী, রোহিঙ্গা বলছেন তাদেরকে। আমরা না হলে মুসলিম, আমাদেরকে বলছে। এই তো 90 লক্ষ নাম বাদ গেছে, প্রায় 65 লাখের কাছাকাছি হিন্দু ভাইদের নাম বাদ গেছে। তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, কিন্তু আমার ভারতীয় হিন্দু ভাইয়েরাও তো আছে। তাহলে এইসব ললিপপ ছাড়া কোনো কিছু নাই। অভিষেক বলেছিল যে 1 লক্ষ লোক নিয়ে দিল্লি ঘেরাও করব, তখন আমি ওই দলে ছিলাম, তখন আমিও অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে ঠিক আছে, যদি যাই আমার নামটা সর্বফার্স্ট থাকবে, আমি যাব অভিষেক ব্যানার্জির সঙ্গে। আজকে কি হলো? চুপসে গেল। এসআইআরের মোকাবেলা, মানে বিজেপি আর ষড়যন্ত্র করে এসআইআরের মোকাবেলা করার জন্য যে ওয়ার রুম খুললো, ষড়যন্ত্র যে ওয়ার রুম খুললো, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তো ব্যর্থ। প্রত্যেকটা ব্লকে, অর্থাৎ 294টা ব্লক আছে, বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভায় দায়িত্ব দেওয়া হয়েছিল যাদেরকে। তাহলে সেই ব্লকগুলোতে বেছে বেছে 95% মুসলিমদের নাম 7 নম্বর ফর্ম ফিল আপ করে বিজেপির নেতারা ভেতর বিডিও অফিসে গিয়ে জমা দিয়েছে। তাহলে যাদেরকে দায়িত্ব দিয়েছিল তাদের ভূমিকা কোথায় গেল? তাদেরকে কি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রশ্ন করেছিল যে কেন বিজেপি আরএসএস এইভাবে 7 নম্বর ফর্ম ফিল আপ জমা করে ভারতীয় হিন্দু মুসলমানদেরকে এইভাবে হিয়ারিংয়ের নামে তাদের নাম বাদ দিল? তোমরা কি করছিলে? তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, ওয়ার রুম খোলা হলো 1 মাসের জন্য, তাহলে তোমরা দায়িত্ব নিয়ে কি করেছো? এই জবাবদিহিটা কি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে চেয়েছে?
প্রশ্নটা এখানে রইল। জবাবটা তো আমরা ভোটে দেব। বাংলা থেকে আমরা চাইছি না যে এই মুহূর্তে তৃণমূল যাক, তবে একটা কথা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই টিএমসি আরএসএসকে 160 থেকে 70-এর মধ্যে বাংলার মানুষ আটকে দেবে ইনশাল্লাহ। আর বাংলার বিশেষ করে মালদা মুর্শিদাবাদের যারা আছেন, সেই জেলার মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই এলাকাটা হচ্ছে আপনার টিএমসি ভার্সেস কংগ্রেসের লড়াই। তা সুতরাং আপনারা একটু ভেবেচিন্তে ভোট দেবেন। কিভাবে আপনাদের ওপর অত্যাচার করা হয়েছে, মালদা মুর্শিদাবাদে কিভাবে টার্গেট করে 99% মুসলিমদের নাম বাদ দিয়েছে, তার জবাবটা এই টিএমসি আরএসএস আর বিজেপি আরএসএস যৌথ উদ্যোগ নিয়ে, তার জবাবটা কিন্তু আপনাদেরকে 23 তারিখ এবং 29 তারিখ আপনাদেরকে দিতে হবে ভোট বক্সের মাধ্যমে। আপনার ওই মুর্শিদাবাদ এবং মালদায় যে রাজনৈতিক দলটা টিএমসি আরএসএস এবং বিজেপি আরএসএসের মূল বিরোধী শক্তি, সেই দলকে আপনারা জিতিয়ে বিধানসভা ভবনে পাঠান, তারপরে আইনি লড়াই আমরা আছি, দেখে নেব আমরা।